সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের ডিজিটাল বাংলাদেশ টক শোতে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমরা আমাদের এই অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এর সংকট, সম্ভাবনা, সাফল্য, অর্জন, এই সমস্ত বিষয়গুলো আমাদের এই প্রেক্ষাপটের মধ্যে আলোচিত হয়ে থাকে। আপনারা জানেন যে বর্তমান সরকার 2008 সালের নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছিল। নির্বাচনে বিজয়ী হওয়ার পরে প্রায় 3 বছর সময় অতিক্রম করেছে এবং 3 বছরের মধ্যে সমাজের বিভিন্ন স্তরে ডিজিটাল বাংলাদেশের প্রতিফলন ঘটেছে। একই সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঘটেছে সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে ডিজিটাল বাংলাদেশের সৈনিক তৈরি করার ক্ষেত্রে একটি বিশাল আকারের কাজ করা হয়েছে। সেটি হচ্ছে একটি নতুন শিক্ষানীতি প্রণীত হয়েছে, অনুমোদিত হয়েছে এবং সেটি বাস্তবায়নের পর্যায়ে আছে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের আলোকে শিক্ষানীতি 2010 কীভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানুষদের তৈরি করার জন্য কাজ করছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং সেই আলোচনা করার জন্যে আমার সাথে আজকে স্টুডিওতে রয়েছেন প্রফেসর মোহাম্মদ নোমানুর রশিদ, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আপনাকে অভিনন্দন আমাদের স্টুডিওতে। এবং মোহাম্মদ রহমতুল্লাহ, অধ্যক্ষ, কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ। এটি মোহাম্মদপুরের একটি স্কুল ও কলেজ। আপনাকে অভিনন্দন এখানে আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য। স্যার, আপনাকে থেকে আমি শুরু করতে চাই। শুরুটা হচ্ছে যে আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গটি বাংলাদেশের এখন প্রায় সর্বস্তরের মানুষের কাছেই নানাভাবে আলোচিত হয় এবং এইটাও আমরা জানি যদি শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তর না হয় তাহলে ডিজিটাল বাংলাদেশ তো হবে না। যদি একটু আলোকপাত করেন যে 2010-এর যে শিক্ষানীতি, তাতে আমরা এই ডিজিটাল বাংলাদেশের ধারণা, প্রেক্ষিত, এই বিষয়গুলোকে কিভাবে আমরা পেয়েছি? বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহারে এই কথাটি ছিল কিন্তু, জি, এবং তারই প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা মহান জাতীয় সংসদে জাতীয় শিক্ষানীতি 2010 কিন্তু গৃহীত হয়েছে এবং এই গ্রহণের মধ্য দিয়েই আমরা একটা নতুন শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, তার কৌশল এবং বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। জাতীয় শিক্ষানীতি 2010-এ ক্লিয়ার একটা বিষয় আছে কিন্তু, এটি 28টি অধ্যায় আছে, 71টি পৃষ্ঠা আছে। তো তার প্রাক কথনে আমাদের জাতির জনকের কন্যা আজকের প্রধানমন্ত্রী তিনি কিন্তু একটা কথা বলেছেন, খুব চমৎকার একটি কথা। সেখানে এরকম আছে যে আধুনিক জ্ঞান সম্পন্ন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা হওয়া প্রয়োজন, এবং তাহলেই কেবল জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব। 21 সালে বিনির্মাণের কথা বলা হয়েছে যে আমাদের এই যে ডিজিটাল বাংলাদেশ, এবং প্রাককথনের পরের পৃষ্ঠাটাই কিন্তু আমাদের আজকের আমাদের শিক্ষা পরিবারের নেতা, আমি বলি যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একটি মুখবন্ধ আছে। সেখানে কিন্তু মূল একটা থিম কিন্তু উনি শিক্ষানীতির আগে বলেছেন, উনিও বলেছেন তাই, যে আজকে বিশ্বায়নের যুগে পৃথিবীটা কোথায় এগিয়েছে, আমাদের অবস্থান কোথায়। অতএব এই একটা মেলবন্ধনের জন্য প্রয়োজন হচ্ছে প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা, যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই একটি জায়গায় একমত হয়েছেন, সেটা যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, তার সম্প্রসারণ, এবং এটি আসলে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আমরা আসলে ডিজিটাল বাংলাদেশ বলি, প্রযুক্তি নির্ভর একটি দেশের কথা বলি, সেই জায়গায় যাচ্ছে। এর ভিতরে আর কি বিষয়গুলোর প্রতিফলন? এবং এইটার পরেই কিন্তু একটা কথা আছে, দেখেন 28টি অধ্যায় কিন্তু এই জাতীয় শিক্ষানীতি, এই যে 2010। মজার কথা হচ্ছে এই যে জাতীয় শিক্ষানীতি 2010-এর মধ্যে 28টি অধ্যায়ের 12টি অধ্যায় আপনার এই আধুনিক প্রযুক্তি, জ্ঞান নির্ভর শিক্ষার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, অধ্যায় 12 স্পষ্টভাবে 31 এবং 32 পৃষ্ঠা পুরো জুড়ে কিন্তু এই তথ্য প্রযুক্তি শিক্ষার কথা বলা হয়েছে। প্রকারান্তরে দাঁড়াচ্ছেটা কি? দাঁড়াচ্ছে হচ্ছে এই যে প্রাক প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে আপনি যদি উচ্চশিক্ষার পর্যায়ে যান, আপনি চিকিৎসা শিক্ষা বলেন, আমাদের কারিগরি শিক্ষা বলেন, কৃষি শিক্ষা বলেন, অন্যান্য সকল বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব যেখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি, ওয়েটেজটা, সেটি হচ্ছে এই আধুনিক তথ্য প্রযুক্তি এই নির্ভর শিক্ষাটাই। এবং এই কারণেই কিন্তু ইতিমধ্যেই আমরা বলছি কিন্তু যে এটি
যে 2010 বাস্তবায়নের কিন্তু প্রক্রিয়া নয়, আমরা বলছি এটি বাস্তবায়নের পথে আমরা আছি। ইতিমধ্যেই বাস্তবায়নের কাজটা শুরু করা হয়ে গেছে। রহমতুল্লাহ সাহেব, আপনি শিক্ষার সাথে জড়িত এবং আপনার প্রতিষ্ঠানটি আমরা যতটুকু জানি যে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করা এই ক্ষেত্রে ব্যাপকভাবে এগিয়ে আছে। আমাকে একটু আইডিয়া দেন যে আসলে একটি স্কুল বা কলেজ, মেয়েদের স্কুল বা কলেজ, সেটি কিভাবে আপনি আসলে কতটুকু পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন এবং কিভাবে? আমাদের ডিজি স্যার যে কথাটি বললেন যে আমরা যে শিক্ষানীতি বাস্তবায়ন করতে যাচ্ছি আমাদের সোনার বাংলা বিনির্মাণের জন্য, এটি একটি ট্রান্সপারেন্ট জাতি তৈরি করবার জন্য, এবং একটি ডিজিটাল ঘড়ি হচ্ছে পারফেক্ট ঘড়ি, একটি ডিজিটাল জাতি হচ্ছে পারফেক্ট জাতি। সুতরাং ডিজিটাল জাতি তৈরি করতে হলে অবশ্যই শিক্ষার্থীদেরকে সর্বাগ্রে ডিজিটাল শিক্ষায়, ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত করে তুলতে হবে। এই চিন্তা থেকে আমি আমার নিজস্ব যে প্রতিষ্ঠানটি, যদিও এটি এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান, এটি অনেক ক্ষেত্রে মানে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমার প্রতিষ্ঠান এটি সম্ভব হয়েছে যে কমিটি আমাকে পর্যাপ্ত সাপোর্ট দিয়েছে, আর আমি কমিটিকে আইডিয়াগুলো শেয়ার করতে পেরেছি সঠিকভাবে। আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটি শ্রেণীকক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে। অর্থাৎ আপনি অধ্যক্ষ হিসেবে আপনার প্রত্যেকটি ক্লাসরুম নিজের রুমে বসে দেখতে পান? আমার রুমে বসে আমি প্রত্যেকটি ক্লাসরুম যথাযথভাবে ক্লাস হচ্ছে কিনা, শিক্ষক পারফেক্ট পাঠদান করছেন কিনা, ছাত্রীদের যে আচার আচরণ সমস্ত কিছু এটা আমি অবজার্ভ করতে পারছি। এমনকি মাঠে, এমনকি মানে যে খেলার ঘর, এমনকি কম্পিউটার ল্যাব, এমনকি লাইব্রেরি, ওই জায়গায় ঠিকমতো পাঠদান হচ্ছে না আড্ডা হচ্ছে, মানে এটিও কিন্তু আপনি দেখতে পারেন। আমি দেখতে পারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমি সঙ্গে সঙ্গে ঘরে বসে থেকে আমি নিতে পারি, তাৎক্ষণিকভাবে নিতে পারি। এটা আমি আমার প্রতিষ্ঠান, আমি মনে করি যে ডিজিটাল ব্যবস্থাটি এরকমই ব্যবস্থা। আমার এখানে এমন শক্ত, আপনি জেনে খুশি হবেন যে এত শক্ত ডাটা বেজ আছে, আমি যদিও এটাতে সন্তুষ্ট না, আরো বেশি হওয়া দরকার। এমন ডাটা বেজ আছে যে আমার ১৫০০ স্টুডেন্টের প্রত্যেকের আলাদা আলাদা ফাইল তৈরি করা আছে, এবং একজন অভিভাবক আমেরিকা বসে তার বাচ্চার রেজাল্ট ব্রাউজ করে দেখে নিতে পারবে, তার বাচ্চা কতদিন উপস্থিত ছিল, কতদিন অনুপস্থিত ছিল দেখে নিতে পারবে। অর্থাৎ ইন্টারনেট বেস, মানে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আমি আমার শিক্ষার্থীদেরকে বলি, তোমাকে এমন ভাবে তৈরি হতে হবে যেন তুমি বাংলাদেশে বসে আমেরিকায় চাকরি করতে পারো, তুমি বাংলাদেশে বসে তুমি অস্ট্রেলিয়া চাকরি করতে পারো। শ্রেষ্ঠ মাতা তোমাকে হতে হবে যাতে শ্রেষ্ঠ জাতি আমরা তৈরি করতে পারি। যখন তুমি শ্রেষ্ঠ মাতা হবে তখন আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। আর শ্রেষ্ঠ মাতা হওয়ার জন্য এখন শ্রেষ্ঠ জ্ঞান, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি সঙ্গে সম্পৃক্ত জ্ঞান বিজ্ঞানে তোমাকে শিক্ষিত হয়ে উঠতে হবে। রহমতুল্লাহ সাহেব, আমরা শুধুমাত্র আপনার কথা শুনে সন্তুষ্ট হব না, আমরা আপনার স্কুলটা একটু দেখে আসতে চাই। চলেন একটু দেখে আসি। কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ ঢাকা মহানগরীর একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী আদর্শ নারী শিক্ষা প্রতিষ্ঠান। 1960 সালে প্রতিষ্ঠানটির কিন্ডারগার্টেন হিসেবে পথ চলা শুরু করে। পরে মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানটি উন্নীত হয়। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আদর্শ মানব সম্পদ গড়তে মানসম্পন্ন নারী শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার যুগোপযোগী ও উন্নত নারী শিক্ষা নিশ্চিত করার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ নারী শিক্ষা বিস্তারে গত 50 বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রত্যেকটা রুমে, ক্লাসরুমে সিসি ক্যামেরা লাগানো আছে। আমাদের প্রিন্সিপাল সাহেব এখান থেকে বসেই প্রত্যেক রুম মনিটর করছেন। এটা হলো সিসি ক্যামেরার দিকটা। আপনারা দেখেছেন আমাদের স্কুলটার জায়গা খুব কম, মাত্র 3 বিঘা, কিন্তু বেশ বড় বাউন্ডারি দেওয়া এবং গেটটাও খুব সুন্দরভাবে করা। এইসব জিনিসগুলি আমরা গভর্নিং বোর্ডে আসার পর থেকে আমরা এইগুলি আরও সুন্দর কিভাবে করা যায়, আমরা বেশিরভাগ চিন্তা করতেছিলাম যে আমরা কিভাবে পাঠদানটা আরও ইজি করা যায়।
আমরা ই লাইব্রেরি খুলতে যাচ্ছি কিছুদিনের ভিতরেই, আশা করতেছি খুব দ্রুত করব। বর্তমান অধ্যক্ষ তার শিক্ষক মণ্ডলী ও পরিচালনা পর্ষদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নতি ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। অভিভাবকবৃন্দ এসব কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এই স্কুলের মূলত পরিবেশ বা শিক্ষার মান এ দেখে আমার সন্তানকে এখানে ভর্তি করার উদ্বুদ্ধ হয়েছি, এবং এটা পূর্বে যা ছিল বর্তমানে তার চেয়ে অনেক গুণ তার চেয়ে ভালো হয়েছে আমাদের প্রিন্সিপালের বদৌলতে। আমি এই স্কুলটাকে একদিন আমার ব্যক্তিগত কাজে আমি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে এসে এখানের যে ব্যবস্থাপনা দেখে, শিক্ষকদের আন্তরিকতা, স্যারের কথাবার্তা শুনে এবং আমার একমাত্র সন্তান তাকে আমি এই স্কুলে ভর্তি করাই। বর্তমান কিশলয় অতীতের চেয়ে অনেক অগ্রগামী। সুপ্রশস্ত খেলার মাঠ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, সিসি ক্যামেরাযুক্ত পুরো ক্যাম্পাস ও ক্লাসরুম, রয়েছে মাল্টিমিডিয়া শিক্ষা কার্যক্রম। আমি এই কলেজে আসার পর আমার জীবনে অনেক উন্নত হয়েছে এবং আমি এখানে আসার পর কম্পিউটার বিষয়ে হাতে কলমে শিক্ষা পেয়েছি। আমাদের ম্যাডামরা এমনভাবে আমাদেরকে সব কিছু শিক্ষা দেন যাতে আমাদের কোনো কোচিংয়ের কোনো দরকার হয় না। কম্পিউটারের যে বেনিফিটগুলো আমাদের লাইফে অবভিয়াসলি থাকে, সেগুলো হচ্ছে যে আমরা ইউনিভার্সিটি লেভেলে গিয়ে হয়তো এটার প্রশিক্ষণ অন্য কোথা থেকে নিয়ে থাকি, এটার জন্য ফাইন্যান্সিয়াল এফোর্টস দিতে হয়, সেটা আমাদেরকে আমাদের কলেজ এই ইন্টার থেকেই দিয়ে যাচ্ছে। আমরা যেমন হচ্ছে আদার্স কোথাও থেকে আমাকে কোচিং করতে হচ্ছে না এই কম্পিউটারের জন্য। এই আমার প্রতিষ্ঠানই আমাকে এই সাপোর্টটা দিচ্ছে, আর এটার জন্য আমাকে কোনো প্রকার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট বা ফাইন্যান্সিয়ালি কিছু দিতে হচ্ছে না কলেজকে। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1500। ব্রেইন স্ট্রমিং পদ্ধতিতে ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয়। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ ধরে এই প্রতিষ্ঠানটিও গড়ে তোলা হয়েছে সমৃদ্ধ একটি কম্পিউটার ল্যাব দিয়ে, যেখানে শিক্ষার্থীরা খুঁটিনাটি নানা বিষয়ে জ্ঞান অর্জন করছেন। এখানে প্রতি সপ্তাহে মেয়েদেরকে 3 দিন করে ল্যাব করানো হয়। এদের ল্যাবে সাধারণত যেটা করানো হয়, এখানে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কিছু কাজ শেখানো হচ্ছে, তার সাথে সাথে ডাটাবেজের উপরে ক্লাস নেওয়া হয় এবং ভিজুয়াল বেসিকের উপরে এদের প্রাথমিক কিছু ধারণা দেওয়া হয়। বাস্তবমুখী শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার যে মহান লক্ষ্যে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছিল, অতীতের মতো ভবিষ্যতেও সমুন্নত রাখা হবে। আমাদের প্রতিষ্ঠানে প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে একটা ভালো রেজাল্ট। এসএসসি পর্যায়ে এবং এইচএসসি পর্যায়ে আমাদের প্রায় 99 থেকে 100% পাশের বৈশিষ্ট্যই আমাদের সবচেয়ে বড় কথা। তারপরে এখানে নিয়ম শৃঙ্খলা অন্যান্য উন্নত স্কুলের চেয়ে অনেক বেশি ভালো। দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে জীবন বিকশিত করুক, এটা অভিভাবক সহ সচেতন দেশের নাগরিক হিসেবে আমাদের সবার প্রত্যাশা। স্যার, আমরা রহমতুল্লাহ সাহেবের স্কুলটা দেখে এলাম এবং তিনি যেভাবে বর্ণনা দিলেন, যে অবস্থাটি আমরা দেখলাম, এটি বাংলাদেশের সাধারণ স্কুলে আসলে চিন্তাই করা যায় না, এবং ধন্যবাদ যে এরকম একটি চমৎকার ব্যবস্থা রয়েছে। তো আপনারা শিক্ষানীতির কথা বলছিলাম, শিক্ষানীতিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা এবং সেটির বিষয়গুলো আছে। এর মধ্যে বিশেষ করে সরাসরি তথ্য প্রযুক্তি শিক্ষা কোন স্তর থেকে কিভাবে বা কি পর্যায় পর্যন্ত যাওয়ার ব্যাপারটা আছে, যদি একটু আমাদেরকে একটু আলোকপাত করেন। আজকের যে আমাদের প্রতিষ্ঠান প্রধান যে কথাটি বলেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু আমি এর আগেও পরিদর্শন করেছি। পরিদর্শন না, বাংলাদেশ টেলিভিশনের একটি প্রোগ্রাম আপনি জানেন যে ইংরেজি, অঙ্ক, এটি সরাসরি ক্লাসরুম থেকে টেলিভিশনের মাধ্যমে প্রচার করা, মানসম্পন্ন পাঠদানের জন্য। এবং এটি যেদিন উদ্বোধন হয় সেদিন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমি ওই শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু বেছে দিয়েছিলাম। এবং এই জন্য বলছি যে আজকে যে কানেক্টিভিটিটা সেটি আমরা কিন্তু বিটিভির ওই প্রচারণার আমরা শিক্ষার্থীদের মধ্যেই ছিলাম সেদিন। আমরা কিন্তু বলছি যে শিক্ষা ব্যবস্থাপনা একটি আমূল পরিবর্তন, এবং আমূল পরিবর্তন এই জন্য যে আমরা শুরু করেছি কিন্তু সাম্প্রতিককালে, খুবই সাম্প্রতিককালে, এবং আজকে কিন্তু আমাদের টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করতে হলে 2021 সালে আমাদের কিন্তু অশ্বের দ্রুততায় কিন্তু যেতে হচ্ছে, মাত্র 10 বছর সময়। রাইট।
তো এই কারণে আমরা চাচ্ছি কি, আমরা এই শিক্ষানীতিতে বলাই হচ্ছে প্রাক প্রাথমিক পর্যায় থেকেই কিন্তু এখানে অ্যাড্রেস করা হয়েছে। মানে অর্থাৎ একটা শিশু তার যখন শিক্ষা যেমন শুরু করবে, সেই শুরুর জীবন থেকেই সে এই প্রযুক্তি ক্লাস 1-এর আগে আমরা প্রি-1 থেকে কিন্তু বলছি, আমরা বলছি কি যে আমাদের সেই শিশুটি বেড়ে উঠবে সৃজনশীল সৃষ্টিশীলতার মধ্য দিয়ে। সেখানে আমাদের শিক্ষকরা নিজেরা কন্টেন্ট তৈরি করবে। আপনি তো জানেন, আপনি এই প্রক্রিয়ায় সম্পৃক্ত আছেন, যে কন্টেন্ট তৈরি করার মধ্য দিয়ে কি হচ্ছে, যে ড্রপ আউট আপনি বলছেন, কন্টেন্ট তৈরি করে শুধু তাই নয়, শেয়ারিং এর একটা ব্যবস্থা আছে। কিন্তু আমাদের লেকচার মেথড থেকে বেরিয়ে আসতেই হবে, এবং এই যে পার্টিসিপেটরি মেথডটা তখনই সম্ভব হবে যদি, আমি শিক্ষক ছিলাম বলেই বলছি, আমি এখন আমি কিন্তু বেঞ্চে বসতে চাই, আমার ছাত্র কিন্তু আসুক শিক্ষক হিসাবে, আমরা তাই তো চাই। এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন A2I টিকওয়াইয়ের যে প্রকল্প, তারপরে আমাদের আরেকটা বিশাল একটা কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছে, আমি এটা জাতির জন্য বিশাল একটা সাফল্য। আপনি জানেন যে ইতিমধ্যে যে আমাদের একটা প্রকল্প হয়েছে ICT ফর এডুকেশন ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল প্রজেক্ট। সেখানে জাতি খুশি হবে, আপনি তো খুশি হবেনই, আমরা খুশি হচ্ছি। আমি এই জন্য বলছি মাস্টার প্ল্যান, এটা তো আমরা অলরেডি এটা বাস্তবায়নের পথে আমরা, যে আমরা 20,500 শিক্ষা প্রতিষ্ঠান, আজকে স্বাধীনতা উত্তরকালে এত বছর পেরিয়ে যাওয়ার পরে একটা স্টেপ নেওয়া হয়েছে, 20,500 শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি শ্রেণীকক্ষকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তরণ। এইখানেই আমরা থেমে থাকিনি, কিন্তু একটি করে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর উইথ স্পিকার, আপনার কানেক্টিভিটির জন্য ইন্টারনেট মডেম, এইখানেই কিন্তু থেমে থাকেনি এই সরকার। স্বাধীনতা উত্তরকালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বেড়ে ওঠা এই সরকার আরও নিশ্চিত করতে চেষ্টা করেছে। আমি কিন্তু খুবই অভিভূত হয়েছি এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন, শিক্ষামন্ত্রীকে বলেছেন যে কেবল ইলেকট্রিসিটি আছে সেইখানে আপনি এইটা করবেন, যারা বিদ্যুৎ থেকে বঞ্চিত এই দেশের শিক্ষার্থী তাদের করবেন। আমরা ইতিমধ্যে 7,400টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছি যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সৃষ্টি করে সেই প্রযুক্তি দেওয়া হচ্ছে এবং একই সুযোগ সুবিধা সেখানে পাচ্ছে। এই বিষয়টিকে প্রথম ফেজে আমরা কিন্তু নিয়েছি, একনিকে পাশ হয়েছে, এটা আমার পিডি নিযুক্ত হয়েছে, আমরা আমাদের কাজ বাস্তবায়ন তো এই 12তেই, আমরা 12 ডিসেম্বরের মধ্যে আমরা দিচ্ছি, আমরা প্রশিক্ষণ দিচ্ছি। 20,500 শিক্ষককে ট্রেনিং দেওয়ার জন্য আমরা অলরেডি মডিউল তৈরি করে ফেলেছি। এটা কি আপনার অধিদপ্তর থেকে করা? রাইট, আমারই প্রজেক্টে এটা। তারপরে আরেকটা জিনিস দেখেন, এইটার সাথে সাথে একটা সেকেন্ড ফেজের কথা বলি, স্বপ্ন। 21 সালের যে স্বপ্ন আমরা পূরণ করতে যাচ্ছি, সেখানে কি হচ্ছে, সেকেন্ড ফেজে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে 5টি করে ক্লাসরুমকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তরিত করছি। প্রত্যেকটি সেকেন্ডারি স্কুল, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের 5টি শ্রেণীকক্ষ। শুধু তাই না, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ICT ল্যাবরেটরি করে দিচ্ছি আমরা। তাহলে আমরা বলতে যাচ্ছি কি, অসাধারণ। আমি একটু প্রতিক্রিয়া জানতে চাই রহমতুল্লাহ সাহেব। আমরা শুনলাম সরকারের উদ্যোগগুলোর কথা, শুনলাম স্বপ্নগুলোর কথা শুনলাম, এবং বাংলাদেশের একজন অতি সাধারণ মানুষ হিসাবে আমি আপনি সবাই নিশ্চয়ই খুশি। আপনি একজন শিক্ষক হিসেবে, একজন ব্যবস্থাপক হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন, এটাকে কিভাবে দেখেন ওভারঅল? জি, এটা অবশ্যই আমরা পজিটিভলি দেখি, কারণ আমাদের জাতির জনকের যেটি স্বপ্ন ছিল যে সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা, এটি আমরা এখনো করতে পারিনি। তবে এই যে ডিজিটাল বাংলাদেশ, আমি মনে করি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা মাধ্যমে এটি সম্ভব। আমি আগেও ওই কথাটি বলেছি যে ট্রান্সপারেন্সি যত বাড়বে তত স্বচ্ছতা। এই যে উনি বললেন যে ক্লাসরুমে ল্যাপটপ নিয়ে যাবেন, প্রজেক্টর নিয়ে যাবেন, আমি এই জায়গায় আসছি আমার কথাটা, যে এই জন্য আজকে আমার নতুন যে প্রজন্ম, এটিকে তৈরি করতে হবে বাস্তবায়নের জন্য। আর নতুন প্রজন্ম তৈরির জন্য ডিজি স্যার যে কথাটি বললেন, সরকার আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, এগুলি সবই আমরা পজিটিভলি দেখছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার শিক্ষার্থীরা অনেক পজিটিভলি দেখছে যে এখন ইন্টারনেট মেলা হচ্ছে,
মেলা সাধারণত আনন্দজনক বিষয়ই হয় আমরা জানি, এবং এর অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে সারা বাংলাদেশে এই মেলাটি এখন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ যেটি অকল্পনীয় রকমের ব্যাপার। শিক্ষার্থীরা ওইটাকে খুব পজিটিভলি দেখছে, শিক্ষকরা অবশ্যই এটা পজিটিভলি দেখছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে কেবলমাত্র শিক্ষার্থীদেরকে যদি এই পুরো আধুনিক প্রযুক্তি যেগুলো স্যার আমাদের বললেন, যে ডিজিটাল শ্রেণীকক্ষ এবং অন্যান্য যে সকল ব্যবস্থা, থেকে 5টা 20,000 থেকে সবগুলো আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, অবশ্যই আমাদের ধীরে আগাতে হবে, এটাও ঠিক। তো আমরা সামনে যাচ্ছি, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। স্বপ্নটা তো আছে, স্বপ্ন আছে এবং অবশ্যই পূরণ করা সম্ভব। আমার এই দেশের মানুষের মধ্যে প্রতিজ্ঞা আছে, আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, আমরা অবশ্যই এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে পারবো এবং এই দেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের দ্বারে প্রতিষ্ঠিত করতে পারবো, এইভাবে যে শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা যখন কর্মস্থলে চলে আসবে, আর কিছুক্ষণ অপেক্ষা, তাদেরকে তৈরি করে নিয়ে আসতে হবে। শুধু অর্থের সীমাবদ্ধতা তো আমাদের আছে, কিন্তু একটি ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার অকৃপণ, উদার হস্ত, অকৃপণ, এবং সেটা ইচ্ছে শিক্ষা, সেটি হচ্ছে শিক্ষা। এবং শিক্ষা শুধু নয়, ডিজিটাল শিক্ষা, মাইন্ডেড। এইটা হচ্ছে প্রযুক্তির যে আমাদের জ্ঞান সমৃদ্ধ যে শিক্ষা, এটার ব্যাপারে ভেরি সিরিয়াস, এবং তার প্রমাণ কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিজেই জানেন। আজকে ভর্তির ব্যাপারটাই তো আমরা যদি দেখি, আমাদের এটা অনলাইন হয়ে গেছে, অনলাইন হয়েছে। না না, আপনি তো, আমার বাচ্চারা তো এখন লাইন দিয়ে তার স্কুলে ফর্ম আনতে যাচ্ছে না, ডাউনলোড করে আমি ফর্মটা পাচ্ছে। আমরা সহকারী শিক্ষক নিয়োগ করলাম, আপনি জানেন যে শতভাগ আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে এবারে সহকারী শিক্ষক এবং স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, এবং এর মনে কেউ প্রশ্ন করার কোনো সুযোগ আর থাকছে না। না, রেজাল্টটা পর্যন্ত মোবাইল ফোনে নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু স্যার সুফল পেতে শুরু করেছি। না, আমি বলছি যে টাকা পেমেন্টটা হচ্ছে সেই অনলাইনে, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একজন অ্যাপ্লিকেন্ট সে আসছে না, পরীক্ষা দিচ্ছে, রেজাল্টটা হয়ে যাচ্ছে। আমি বলছি যে আমাদের এই 2.5 বছরের অর্জন, কিন্তু এমনকি 2.5 বছরের অর্জন, পুনর্মূল্যায়নের যে ব্যাপারটি, এটিও এখন শুধুমাত্র মোবাইলে সম্ভব, SMS দিয়ে। স্যার, আমাদের হাতে আসলে সময় কম। আমরা জানি যে শিক্ষার মতন বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেক অনেক সময় দরকার, এবং আমি বিশেষ করে আপনাকে ধন্যবাদ দিই এই কারণে যে আপনি যে বিষয়গুলো এবং যে প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন, সরকারের পরিকল্পনাগুলোর কথা উল্লেখ করেছেন, সেগুলো নিঃসন্দেহে এই জাতির জন্য একটা বিশাল স্বপ্ন আকারে থাকবে, এবং এটি আমাদের কাছে খুব দৃশ্যমান হচ্ছে যে আসলে আমরা কেবল ডিজিটাল বাংলাদেশের কথা বলিনি, আমরা এটি বাস্তবায়নের স্বপ্নও দেখছি এবং তার জন্য কাজও করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আসলে শিক্ষা এত ব্যাপক এবং বিস্তৃত একটি বিষয়, এটি নিয়ে অথবা শিক্ষা নীতি নিয়ে আলোচনা করার জন্য অনেক অনেক সময় দরকার। তারপরও আজকে আমরা চমৎকার আলোচনা করেছি। মাননীয় মহাপরিচালক আমাদের যেই সব স্বপ্নের কথা বলেছেন, যে কর্মসূচিগুলো তারা হাতে নিয়েছেন, আমি বিশ্বাস করি এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হওয়ার ফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে ডিজিটাল রূপান্তরের কথা আমরা ভাবছি, সেটি নিশ্চয়ই আমাদের হবে। এখন থেকে 10 বছরের মধ্যে আমরা একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা দেখতে চাই। জাতির জনক যেই স্বপ্নটা দেখেছিলেন, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমি আশা করি যে আজকের এই আলোচনাটাই আপনাদের অনেক অনেক তথ্য দিয়েছে, অনেক সমৃদ্ধ তথ্য আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি। অনুষ্ঠানটি ভালো লেগেছে বলে আমি প্রত্যাশা করি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত দিতে পারেন। মতামত পাঠানোর ঠিকানা, প্রযোজক ডিজিটাল বাংলাদেশ, কক্ষ নম্বর 215, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219।